ক্লিফস্টফেল অ্যানালাইসিস পর্ব 1 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদানার সজীব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। টফেল গ্রামারের এমন একটা বই, আমরা নরমালি গ্রামার শেখার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ে যেতে পারবো এই বইটা শুরু থেকে শেষ করতে পারলে। প্রথমেই আমরা অন্যান্য পর্বের মাধ্যমে আমরা পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবো। বইয়ে যা আছে এই জিনিসটা আপনার কাছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। প্রথমেই আমরা যদি একটু দেখি সাবজেক্ট, আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিন্তু সারা জীবন পড়ে আসছি, যেটাকে আমরা বলি বাক্যের কর্তা। আসলে ক্লিফস্টফেলে কি বলা আছে? দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। ইট ইজ দ্য পার্সন অর থিং, অর্থাৎ এটা পার্সন মানে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, দ্যাট পারফর্মস অর ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন, অর্থাৎ যেটা কাজ করে বা পারফর্ম করে অথবা যেটা দায়ী ফর দ্য অ্যাকশন। এই অ্যাকশন মানে হচ্ছে আমাদের মেইনলি ভার্বকে বোঝায়। অ্যাকশন মানে আমাদের মেইনলি কি কে বোঝায়? ভার্বকে। অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের ভার্বকে মেইনলি এই কর্তায় কাজ করায়। ওকে, এরপরে দেখি এন্ড ইট নরমালি প্রিসিডস দ্য ভার্ব, এবং নরমালি এটা ভার্বের পূর্বে বসে। এই প্রিসিড শব্দটা মানে হচ্ছে পূর্বে বসা, প্রিসিড মানে হচ্ছে পূর্বে। ওকে, এটা নরমালি ভার্বের পূর্বে বসে। এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, অর্থাৎ একটা খুবই সিরিয়াস নোট দেয়া আছে এখানে। প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। ইংরেজির প্রত্যেকটা বাক্যে আমাদের একটা সাবজেক্ট লাগবে। ইন দ্য কেস অফ কমান্ডস, দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড। দ্য সাবজেক্ট মে বি আ সিঙ্গেল নাউন, অর্থাৎ যখন কোনো কাউকে কমান্ড করা হয় বা নির্দেশ করা হয়, ওকে, সেক্ষেত্রে আমাদের ইউ যে সাবজেক্টটা এটা কিন্তু উজ্জ্বল অবস্থায় থাকে, কিন্তু একটা সাবজেক্ট কিন্তু আছে। আমরা যদি বলি না যে আমরা যদি একটা শব্দ বাক্য লেখার চেষ্টা করি ডু ইট, এই ডু ইট এর পূর্বে কিন্তু আছে একটা ইউ উজ্জ্বল অবস্থায়। এখানে ছিল ইউ ডু ইট, তুমি এটা করো, ইউ ডু ইট, বাট ইউটা উচ্চারণ করা হয় না, থাকে হচ্ছে ডু ইট, কিন্তু সাবজেক্ট কিন্তু আমার থাকবেই। এটা কিন্তু কমান্ড করার ক্ষেত্রে। ওকে, দ্য সাবজেক্ট মে বি আ সিঙ্গেল নাউন, সাবজেক্ট হতে পারে কি একটা সিঙ্গেল নাউনও কিন্তু আমার একটা সাবজেক্ট হতে পারে। ওকে, একটা সিঙ্গেল নাউন আমার একটা সাবজেক্ট হতে পারে। যেমন আমরা একটু দেখার চেষ্টা করি, কফি ইজ ডেলিসিয়াস, এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, কফি হচ্ছে সাবজেক্ট। মিল্ক কন্টেইনস ক্যালসিয়াম, এখানে মিল্ক হচ্ছে সাবজেক্ট। ওকে, এই কন্টেইনস হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং এই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করবে আমার ভার্বটা আসলে কেমন হবে। ওকে, পরবর্তী অবস্থায় দেখি কি ছিল, দ্য সাবজেক্ট মে বি আ নাউন ফ্রেজ, অর্থাৎ সাবজেক্ট একটা নাউন ফ্রেজ হতে পারে। ফ্রেজ মানে আমরা কি জানি? ফ্রেজ মানে আমরা জানি হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে আমরা জানি হচ্ছে শব্দগুচ্ছ। নাউন ফ্রেজ মানে এক গুচ্ছ শব্দ থাকবে। ওকে, এ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ আ নাউন, অর্থাৎ নাউন ফ্রেজ এমন একটা গ্রুপ শব্দ যার শেষটা হবে নাউন দিয়ে, একটা নাউন থাকতে হবে। ইট ক্যান নট বিগিন উইথ আ প্রিপোজিশন, এবং এটা একটা প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারবে না। তাহলে আমরা এখানে কয়েকটা কথা শিখলাম। সাবজেক্ট নাউন একটা সিঙ্গেল ওয়ার্ড, যেমন একটা নাউন সাবজেক্ট হতে পারে, একটা নাউন ফ্রেজও কিন্তু সাবজেক্ট হতে পারে। কিন্তু নাউন ফ্রেজ যখন সাবজেক্ট হবে তখন কিন্তু এই মানে গ্রুপ অফ শব্দটা, গ্রুপ অফ ওয়ার্ডটা শেষ হবে একটা নাউন দ্বারা। এবং ইট ক্যান নট বিগিন উইথ আ প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন দিয়ে কখনোই শুরু হতে পারে না। যেমন দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্যাট নিউ রেড কার ইজ জনস, এখানে আমরা কয়েকটা কথা একটু শিখবো। এই যে দ্যাট নিউ রেড কার, এটা পুরোটাই কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। দ্য বুক এটা কিন্তু পুরোটাই এই সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, এরপরে দেখি এক্সাম্পল অফ সাবজেক্টস। উই গার্লস আর নট গোয়িং টু দ্যাট মুভি, আমরা এই মুভিতে, আমরা বালিকারা বা আমরা মেয়েরা এই মুভিতে যাচ্ছি না। এই উই গার্লস এটা পুরোটাই কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। জর্জ এখানে একটা সিঙ্গেল শব্দ সাবজেক্ট। মেরি, জন, জর্জ এন্ড আই, এটা পুরাটাই এই বাক্যের সাবজেক্ট। মেরি, জন, জর্জ এন্ড আই পুরাটাই এই বাক্যের সাবজেক্ট। এবং আপনাদেরকে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে এন্ড এর পূর্বেও যা, এন্ড এর পরেও তা। এন্ড এর পরে যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন আছে, তার মানে এই জর্জ, জন, মেরি এই প্রত্যেকটা শব্দই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ওয়েন টু আ রেস্টুরেন্ট লাস্ট নাইট, এখানে এই রেস্টুরেন্ট বানানটা যে আছে, এই বানানটা একটু মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। রেস্টাউরেন্ট, TAURANT, এটা সহজভাবে যদি আমি একটু বিদঘুটে উচ্চারণ করছি যদিও, রেস্টাউরেন্ট, আপনার মনে রাখার সুবিধার্থে আপনি যেভাবে উচ্চারণ করতে পারেন কোনো সমস্যা নাই,
কিন্তু পরীক্ষার হলে যেন ভুল না হয়। এটার বানানটা হচ্ছে RESTAURANT, স্টুডেন্ট। ওকে ওকে, এই বানানটা কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে। এরপরে দেখি দ্য ওয়েদার ওয়াজ ভ্যারি ব্যাড ইয়েস্টারডে। এখানে দ্য ওয়েদার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। দ্য কেমিস্ট্রি প্রফেসর, এই পুরাটাই কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। ক্যান্সেলড ক্লাস টুডে। দ্য ব্যাংক, এই ব্যাংক, দ্য ব্যাংক পুরোটাই কিন্তু সাবজেক্ট। ক্লোজ এট 2 o'clock। ওকে, এরপরে দেখি সাবজেক্ট, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রোনাউন ফর এ নাউন অর ক্যান বি দ্য সাবজেক্ট of an impersonal verb that does not have a specific or determinate subject. Okay, যদি আমরা একটু एग्जांपल দেখার চেষ্টা করি, it rains quite often here in the summer, it is hard to believe that he is dead। অর্থাৎ এটা বিশ্বাস করা খুবই কষ্ট যে সে অলরেডি কি মারা গিয়েছে। it rains quite often here in the summer, এখানকার মধ্যে এই ইট এগুলা কিন্তু সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসেছে এবং ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্রোনাউন ফর এ নাউন অর ক্যান বি দ্য সাবজেক্ট, ইটও কিন্তু সাবজেক্ট হতে পারে এবং সেক্ষেত্রে ভার্বগুলো হবে ইম্পার্সোনাল। আমরা যদি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, ইন সাম সেন্টেন্সেস দ্য ট্রু সাবজেক্ট ডাজ নট অ্যাপিয়ার ইন নর্মাল সাবজেক্ট পজিশন, দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ এ pseudo subject and is treated like a subject when changing word order to a question. However, the true subject appears after the verb and the number of the true subject controls the verb। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুইটা শব্দ মাথায় রাখতে হবে। এই pseudo subject নরমালি আমাদের দেয়ার ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, there as a fire in that building last month, এখানে আমাদের এই দেয়ার কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট না। ওকে, দেয়ার অ্যাজ আ ফায়ার, এখানে এইখানে হচ্ছে দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ আ ফায়ার, এই এ ফায়ার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এই কারণে হয়েছে ওয়াজ দেয়ার এ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। এখানে দেখেন যে পরিস্থিতিটা সেটা হচ্ছে এই দেয়ারের পজিশন কিন্তু ক্ষেত্র বিশেষে চেঞ্জ হচ্ছে। ওকে, এর পরবর্তীতে এখানে আরো এক্সাম্পল ছিল, there were many students, এই many students যখন এখানকার সাবজেক্ট, তার মানে সাবজেক্ট স্টুডেন্টস হচ্ছে এখানকার সাবজেক্ট। এই স্টুডেন্ট যখন সাবজেক্ট, স্টুডেন্টস সাবজেক্ট হিসেবে প্লুরাল, স্টুডেন্টস প্লুরাল হওয়ার কারণে বসেছে ওয়্যার দেয়ার মেনি স্টুডেন্টস ইন দা রুম। ওকে, এইখানকার ভার্ব হচ্ছে ওয়্যার, এই মেনি স্টুডেন্টস এর স্টুডেন্টস কিন্তু সাবজেক্ট। ওকে, এখানে যে ব্যাপারটা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ক্ষেত্রে পিজিউডু সাবজেক্ট নরমালি দেয়ার, এই দেয়ারের কথাটা একটু মাথায় রাখতে হবে। এটা সেন্টেন্সের পজিশন অনুযায়ী, সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী সে কিন্তু তার অবস্থান পরিবর্তন করতে পারে। এরপরে দেখি আমরা সাবজেক্ট সম্পর্কে আজকে বেশ কিছু ইনফরমেশন জানলাম যেটা ক্লিফস টফেল বইতে দেয়া ছিল। তার মানে আমরা যে সারা জীবন যে সাবজেক্ট পড়ে আসছি তার মধ্যে এবং আজকের আলোচনার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। এবং আমরা যদি প্রথম থেকে একবার একটু রিভিউ করি, সাবজেক্ট একটা সিঙ্গেল শব্দ হতে পারে, নরমালি ভার্বের পূর্বে বসে। সাবজেক্ট একটা সিঙ্গেল নাউন হতে পারে। ওকে, এবং সাবজেক্ট একটা নাউন ফ্রেজও কিন্তু হতে পারে, সেক্ষেত্রে সাবজেক্ট নাউন ফ্রেজের লাস্ট শব্দটা নাউন দিয়ে শেষ হবে। ওকে, এবং ইট ক্যান নট বিগিন উইথ আ প্রিপোজিশন, এটা প্রিপোজিশন দিয়ে আসলে শুরু হতে পারবে না। ওকে, এর পরবর্তীতে দেখি এই যে নাউন ফ্রেজ মানে একগুচ্ছ নাউন থাকবে এবং নাউন দ্বারা শব্দটা শেষ হবে। এরপরে আমরা দেখেছি হচ্ছে ইটের ব্যবহারটা ইম্পার্সোনাল ভার্ব। আমরা দেখেছি ইম্পার্সোনাল ভার্ব এমন একটা ভার্ব দ্যাট ডাজ নট হ্যাভ এ স্পেসিফিক অর ডিটারমিনেট সাবজেক্ট, অর্থাৎ ইম্পার্সোনাল ভার্বের কোনো স্পেসিফিক মানে নির্দিষ্ট বা ডিটারমিনেট কোনো সাবজেক্ট থাকবে না। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। আর আমরা যে জিনিসটা শিখেছি পিজিউড সাবজেক্ট দেয়ার, এটা সেন্টেন্সের প্রয়োজন অনুসারে, বাক্যের প্রয়োজন অনুসারে তার অবস্থান পরিবর্তন করতে পারবে। ওকে, সাবজেক্ট সম্পর্কে আজকের এই আলোচনাটুকু আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের যারা এই বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো চাকরির প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপকামিং প্রাইমারি পরীক্ষা অথবা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন সহকারে যে কোনো পরীক্ষায় যারা ইংরেজির যে ভীতি এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছেন, আপনাদের জন্য আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স ফ্রম বিগিনার টু মাস্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা আমরা দীর্ঘ সময় অফলাইন অনলাইন বিভিন্ন কোচিং প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি, তাদের এক ঝাঁক মেধাবী তরুণের সমন্বয়ে আমাদের এই কোর্সটি গোছানো হয়েছে।
এখানে টোটাল 70টা ক্লাস এবং 70টা এক্সাম থাকবে, প্রতিটা ক্লাসের পরবর্তীতে এক্সাম থাকবে। কোর্স ফি মাত্র 1050 টাকা ডিসকাউন্ট অফারে ভর্তি চলছে। যোগাযোগ করতে পারেন 0193407965 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি যে কোনো পরীক্ষায় দেন, আপনি বিগিনার অর্থাৎ আপনার পরিস্থিতি জিরো থাকে এই লেভেলটাতে, এটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনার ইংরেজিতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমরা ক্লাসগুলো সাজিয়েছি প্রথম ফেজে, কয়েকটা ফেজে আমরা সাজিয়েছি। বেসিক ফাউন্ডেশন ক্লাস থাকবে 10টা, এরপরে আমাদের স্ট্রাকচারাল গ্রামার ক্লাস থাকবে 15টা, এরপরে আমরা এখানে খুব সুন্দরভাবে কোর্স মডিউলটা দিয়ে দিয়েছি। এরপরে অ্যাডভান্স গ্রামার থাকবে আরো 15টা ক্লাস। এরপরে আমাদের ভোকাবুলারি এবং মেমোরাইজেশন সেকশনে আমাদের থাকবে আরো 15টা ক্লাস। এর পরবর্তীতে থাকবে লিটারেচার এবং মাস্টারিতে থাকবে আরো 15টা ক্লাস। টোটাল 70টা ক্লাস, 70টা এক্সাম দ্বারা আমাদের এই কোর্স মডিউলটা সাজানো হয়েছে। এবং এখান থেকে আমাদের যে বিষয়টা নিশ্চিত করা হবে, আপনি বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা, সেকেন্ড টাইমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, আপকামিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, অথবা এইচএসসি পরীক্ষায় থাকাকালীন মনে হতে পারে যে ভাই আমি একটু ইংরেজির লেভেলটা আপ করে নেই, ক্যাডেট কলেজ এডমিশন দিবেন, তাদের জন্য খুবই কম্প্যাক্ট এবং টু দা পয়েন্ট আলোচনা করা হবে এবং টু দা পয়েন্ট পড়ানো হবে ইনশাল্লাহ। এর বাইরে আপনার কোনো পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস। এবং আমাদের ক্লিপস টফেলের এই ধারাবাহিক আয়োজন কেমন ছিল কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপকামিং ভিডিওগুলোর মাধ্যমে আমরা ক্লিপস টফেলের একদম আমরা যে কাজটা করব, বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশই আপনাদেরকে এভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আর যারা ইংরেজি নিয়ে দুশ্চিন্তায় আছেন, ইংরেজি শিখতে চান, বুঝতে চান, আমাদের এই ভিডিওতে আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদারকে মেনশন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।